ব্লাড সেল সবসময় যে বোন মেরুতে হয় তা কিন্তু না। বোন মেরু ছাড়াও আরও কিছু স্পেসের মধ্যে ব্লাড সেল প্রোডাকশন বা হিমোপোয়েসিস হতে পারে। এই ভিডিওর মধ্যে সেটা কীভাবে হয়, অর্থাৎ আমরা এক্সট্রামেডুলারি হিমোপোয়েসিস নিয়ে কথা বলবো। এটা ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, যেটা আমরা আগেই কভার করছি, such as yolk sac, fetal liver and spleen। আর প্যাথোলজিক্যাল কিছু কজ আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হাই ইল্ড আমাদের এক্সামের জন্য। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিনোপ্যাথি। একটা এক্সাম্পল, সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজের মধ্যে যেটা হয়, আরবিসির শেপটা সিকল শেপড হয়ে যায়, কাস্তের মতো। দ্যাট মিন্স সে বেশি দিন বাঁচতে পারে না। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তার ডিস্ট্রাকশন হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে। দ্যাট মিন্স বোন মেরো সিগন্যাল পেতে থাকে, এরিথ্রোপয়েটিন প্রোডাকশন হতে থাকে, যাতে আরও বেশি আমরা আরবিসি বানাই। এখন অতিরিক্ত লোড কিন্তু বোন মেরো সইতে পারে না, যার ফলে এই আরবিসি বানানোর কাজ আর বোন মেরোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এক্সট্রা মেডুলারি হিমোপয়েসিসে সেটা কনভার্ট হয়। আমরা এই ডায়াগ্রামটার দিকে দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সিকল সেল ডিজিজের মধ্যে কী হয়। আমরা ব্রিফলি আপাতত পড়ছি। আমরা যখন সিকল সেল এনিমিয়া নিয়ে আলোচনা করব তখন আমরা ডিটেলস এটা কভার করব। এখানে দেখতে পাচ্ছি একটা আরবিসি আমরা ড্র করেছি। আরবিসির মধ্যে 4টা চেইন থাকে, 2টা আলফা চেইন থাকে, 2টা বিটা চেইন থাকে। আর আমরা যদি একটু জুম ইন করি দেখতে পাবো এখানে আয়রন থাকে, তারপর হিম গ্রুপ থাকে, আর অক্সিজেন থাকে। আমি কালার কোডিং করে বোঝানোর চেষ্টা করছি। একদম উপরে যেটা ইয়েলো কালারের পার্ট, একটা ছোট একটা পয়েন্টের মতো অংশ দেখতে পাচ্ছি, সেটা অক্সিজেন। আর নিচে যেটা ব্রাউন, ডার্ক ব্রাউন কালার, সেটা আমরা আয়রন হিসেবে এখানে ইন্ডিকেট করছি। আর যেটা রিংয়ের মতো অংশ সেটা হিম গ্রুপ। ওকে, ফাইন। এই বেসিক স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি, দেন আমরা সিকল সেলের মধ্যে স্ট্রাকচারাল অ্যাবনর্ম্যালিটিটা কী হচ্ছে সেটা বুঝতে পারবো। সিকল সেলের মধ্যে যেটা হয়, এই গ্লোবিন চেনটা আছে, মানে এখানে যে চেনগুলো আছে এগুলো গ্লোবিনের পার্ট। মানে গ্লোবিন 2 ধরনের, একটা আলফা চেন, একটা বিটা চেন। তার মধ্যে যে বিটা গ্লোবিন চেনটা থাকে, বিটা গ্লোবিন চেনের মধ্যে গ্লুটামিক অ্যাসিড ভ্যালিনে কনভার্ট হয়। আর এটার কারণে কিন্তু হিমোগ্লোবিন এস তৈরি হয়, যেটা নর্মালি থাকার কথা না। এখন হিমোগ্লোবিন এস যদি তৈরি হয় তখন প্রবলেমটা কী হবে? তখন দেখা যাবে যখনই আমরা অক্সিজেনের ডেফিসিয়েন্সি পাবো তখন হিমোগ্লোবিন এসটা পলিমারাইজ হয়ে যাবে। আর আরবিসি দেখা যায় তখন শেপটা আর রাউন্ড না রেখে, স্ফেরিক্যাল না রেখে সিকেলের মতো হয়ে যায়। এখন এটার কারণে কিন্তু আরবিসির মেমব্রেন ড্যামেজ হবে, আর হিমোলাইসিস হয়ে, ভ্যাসাকুলেশন হয়ে দেখা যাবে অ্যানিমিয়া হচ্ছে। এখন ক্রনিক হেমোলাইসিস হলে তো হাইপক্সিয়া হবে, আর হাইপক্সিয়া যদি হয়, আমরা জানি হাইপক্সিয়া মানে অক্সিজেন লেভেল কমে গেলে এরিথ্রোপয়েটিন এটার প্রোডাকশন বেড়ে যায়। এখন এরিথ্রোপয়েটিন যদি অতিরিক্ত বেড়ে যায় তখন বোন মেরো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট হিমোটোপয়েসিস অথবা হিমোপোয়েসিস স্প্লিন আর লিভারের মধ্যে এক্সটেন্ড হয়ে যাবে। নাও হোয়াট অ্যাবাউট থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়াতে কী হচ্ছে সেটা জানার আগে থ্যালাসেমিয়া জিনিসটা কী সেটা আমরা একটু বুঝবো। এটাও কিন্তু হিমোগ্লোবিন সিনথেসিসের একটা প্রবলেম। নর্মাল হিমোগ্লোবিন তো আমরা আগে এখানে পড়ছি যে এখানে 2টা আলফা চেইন থাকে, 2টা বিটা চেইন থাকে। থ্যালাসেমিয়াতে যেটা হয়, আইদার আলফা চেইনের মধ্যে প্রবলেম হয়ে যায়, ডিফেক্ট হয়ে যায়, অথবা বিটা চেইনের মধ্যে ডিফেক্ট হয়ে যায়। যদি আলফাতে হয় সেটা আলফা থ্যালাসেমিয়া, বিটাতে হলে বিটা থ্যালাসেমিয়া হয়। এখন চেইন যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, আমরা ইম্যাজিন করতে পারি যে আমরা একটা ফ্যাক্টরিতে শু বানাচ্ছি। আমরা 30 পেয়ার শু বানানোর কথা। 30 পেয়ারের মধ্যে আমরা 10টা ডান পায়ের জুতা বানাইছি, আর 2টা বানাইছি মাত্র বাম পায়ের জুতা। তার মানে আমরা কিন্তু শুধু 2 জোড়া জুতা ইউজ করতে পারবো, বাকি সবগুলা কিন্তু ইনএফেক্টিভ হয়ে যাবে। একটা মাত্র জুতা কীভাবে ইউজ করব? এখানেও দেখা যাচ্ছে আরবিসিগুলা ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে, আর তারা তাদের ফাংশনটা ঠিকমতো পারফর্ম করতে পারছে না। আর যদি আরবিসি নষ্ট হয়ে যায়, অবভিয়াসলি টিস্যু হাইপক্সিয়া ডেভেলপ করবে, এরিথ্রোপয়েটিন চলে আসবে, আর বোন মেরু তখন এক্সপ্যান্ড করার চেষ্টা করবে ম্যাসিভলি। আর মজার বিষয় হচ্ছে, এত বেশি এক্সপ্যান্ড করার কারণে থ্যালাসেমিয়াতে কিন্তু দেখা যায় বোনের উপরও অনেক বেশি প্রেশার পড়তেছে। অ্যাজ এ রেজাল্ট বোন ডিফর্মিটি হতে পারে। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারটা কি? এখানে যেটা হয়, বোন মেরুর মধ্যে স্টেম সেল যেটা থাকে, স্টেম সেলটা কন্ট্রোলের বাইরে প্রলিফারেট করতে থাকে। এত বেশি এখন মাইলয়েড সেল যদি এখানে প্রলিফারেশন হয়, তার মানে কি ওইখানে সব লিউকেমিক সেলে ভরে যাচ্ছে। ফাংশনাল যে স্পেস দরকার, আমরা যদি বোন মেরু ইম্যাজিন করি, লেটস সে এটা একটা বোনের ভেতরে যে বোন মেরু আছে, এই বোন মেরুর মধ্যে যদি সবগুলা ডাব্লিউবিসি এসে ভরে যায়, তাহলে ফাংশনাল স্পেসটা কমে যাচ্ছে। তখন আর ওই জায়গাতে ঠিকমতো হিমোপয়েসিস হয় না। তখন অন্যান্য যে অর্গানগুলো আছে, লিভার, স্প্লিন, তারা সবসময় হিমোপয়েসিস করার চেষ্টা করবে কম্পেনসেট করার জন্য।
যেমন একটা এক্সাম্পল হচ্ছে মাইলোফাইব্রোসিস। মাইলোফাইব্রোসিসের মধ্যে যেটা হয় আর কি, বোন মেরোটাও ফাইব্রোস্ট হয়ে যায়। আর ফাইব্রোস্ট হলে অবভিয়াসলি এখানে মেরো স্পেসটা কমতেছে, অ্যাজ এ রেজাল্ট ইএমএইচ এর মধ্যে প্রসেসটা এক্সটেন্ড করতেছে। আর পলিসাইথেমিয়া বেড়ার মধ্যে কী হয়, পলিসাইথেমিয়া বেড়ার মধ্যে দেখা যায় অতিরিক্ত আরবিসি প্রোডাকশন হচ্ছে। অতিরিক্ত আরবিসি যদি প্রোডাকশন হতে থাকে, তখন আরবিসি প্রোডাকশনের তো একটা লিমিট থাকে বোন মেরোর, সে তো পারছে না, সে যতটুকু চেষ্টা করছে সে পারছে। এরপর যে অতিরিক্ত আরবিসি প্রোডাকশনের প্রয়োজন পড়ে সেটা সে এক্সট্রা মেডুলারি ওয়েতে হেমোপোয়েসিস করে তৈরি করার চেষ্টা করে। সবার শেষে যে বোন মেরো ইনফিলট্রেশনটা আছে, এখানে কি হয়, বোন মেরো যখন ইনফিলট্রেশন হয় তার মানে কিছু এক্সট্রা সেল, যেটা নিউপ্লাজমের কারণে হতে পারে, লিম্ফোমা, লিউকেমিয়া ইত্যাদি কারণে হতে পারে, সেটা এখানে এসে স্পেসটা কিন্তু দখল করে নেয়। আর অবভিয়াসলি আগের মতোই সব মেকানিজম, যদি স্পেসটা অকুপাইড হয়ে যায় এখানে আমরা হিমোপোয়েসিস দেখতে পাবো না এক্সট্রা মেডুলারি ওয়েতে, তখন হিমোপোয়েসিস হওয়ার একটা চেষ্টা থাকবে বডির। আর এই প্রসেসগুলো স্প্লিন, লিভার, লিম্ফ নোডে আমরা দেখতে পাই। এখানে আমাদের একটা কমন থিম থাকবে, আরবিসি প্রোডাকশন সবসময় এরিথ্রোপয়েটিনের কারণে হয়ে থাকে। কখনো যদি হাইপক্সিয়া দেখা যায়, হাইপক্সিয়ার রেসপন্স হিসেবে এরিথ্রোপয়েটিন বাড়বে। যদি ভিডিওটা ইউজফুল মনে হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড গিভ আ লাইক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।